সবাই ভেবেছিল করোনাকালীন এই মহাসংকটের পরে একটি মানবিক পৃথিবী দেখব আমরা, যেখানে থাকবে মানবিকতা, মানুষ প্রতি মানুষের ভালোবাসা, মূল্যবোধ। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে কি দেখেছি? আমরা দেখেছি করোনাকালীন সময়েও সামাজিক অপরাধ বেড়েছে, হয়েছে নারীর প্রতি সহিংসতা। আর গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় বর্বরোচিত ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। আমরা দেখেছি পাহাড়ে, আমরা দেখেছি সমতলে, আমরা দেখেছি সাভারে এবং আমরা দেখেছি আর অনেক কয়েকটি জায়গায়। এবং সেই বিষয়গুলো নিয়ে পুরো বাংলাদেশের মানুষ স্তব্ধ, হতবিহ্বল। এবং সবশেষ তথ্য হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই ধর্ষণকারীদেরকে গ্রেফতারের চেষ্টা করছে। এই বাস্তবতা দাঁড়িয়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান সময়ের সামাজিক অপরাধের বাস্তবতা কি আছে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের করণীয় কি। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা প্রথমে বলেছি আমাদের সঙ্গে যে আলোচক যারা আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন খুশি কবির, সমন্বয়কারী, নিজেরা করি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সালমা আলী, সভাপতি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট ইলিনা খান, প্রধান নির্বাহী বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেনই, এবং যারা এই মুহূর্তে আছেন ভার্চুয়াল মিডিয়ামে তারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা আছি ইউটিউব চ্যানেলেও। আমরা কথা বলতে চাই সামাজিক অপরাধের বাস্তবতা নিয়ে এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নৃশংস বর্বরোচিত ধর্ষণ কাণ্ডগুলো নিয়ে। খুশি কবির, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখেছিলাম, সবাই ভেবেছিল যে করোনাকালীন এই মহাদুর্যোগে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি হবে। কিন্তু আমরা কি দেখলাম গত কয়েকদিন ধরে? বাংলাদেশ একটি ধর্ষণের একটি সিম্বলে পরিণত হচ্ছে সাম্প্রতিক সময়। গত 2018 সালের তুলনায় 19 সালে ধর্ষণ বেড়েছে প্রায় দ্বিগুণ। এই বাস্তবতায় নারীর প্রতি সহিংসতা, সামাজিক অপরাধ বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আপনার কি বক্তব্য আছে? খুশি কবির। আসলে যেটা হচ্ছে যে দুঃখজনক ভাবে ঘরের ভেতরেও যেরকম নারীর প্রতি সহিংসতা, তার উপর অত্যাচার, আমরা যারা গ্রামে গঞ্জে কাজ করি, আমাদের মূল কাজগুলো গ্রামে, সেখানে আমরা দেখছি যে অনেকে আমাদের সাথে যেটা আলাপ করেছে যে 10 বছর, 15 বছর, 20 বছর বিবাহ জীবনে যেখানে কোনোভাবেই শারীরিক অত্যাচার বা মারধর তাদের স্বামী দ্বারা হয়নি, সেখানে এই করোনা কালীন সময় যখন লকডাউনটা বেশি ছিল, এখন তো আবার কৃষি কাজের মৌসুম বেড়েছে দেখে কাজকর্ম বেড়েছে, কিন্তু ওই সময় অনেক বেশি তারা এটা শিকার হতে হয়েছে, যেটা তাদেরকে খুবই আশ্চর্য করেছে, আতঙ্কিত করেছে যে তাদের ঘরের মানুষের মধ্যে কোথায় ওরা বাইরেও যেতে পারছে না, কেন লকডাউন এই অবস্থা ছিল। কিন্তু তার পাশাপাশি দেখি যে বাহিরেও কিছু ব্যক্তিরা তাদের প্রভাব খাটিয়ে তাদের একেবারে আমি বলবো যে এটা হলো তাদের বিকৃত একটা অবস্থার প্রেক্ষিতে তারা যে গণধর্ষণ সেটার অনেক বেড়ে গেছে। আমরা ইদানিং যেটা দেখেছি যে সিলেটে যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা বিভিন্ন জায়গায়, আমরা খাগড়াছড়িতে দেখেছি, আমরা মানে আসলে এতগুলো নাম, এতগুলো জায়গা, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে বাচ্চাদের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীকে লাথি দিয়ে মেরে একদিকে করে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। কোন জায়গায় মানে মনে হচ্ছে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এখন কোভিড আর করোনার সময় আমরা যে নিরাপদ দূরত্ব বজায় রাখছি, যে ফিজিক্যাল ডিস্টেন্সিং আমরা বলি, শুধু সামাজিক দূরত্ব না, কেন আমরা এটা করছি যে কেন কোথায় কার কাছে কোন কার মধ্যে এই ভাইরাসটা আছে তো আমরা জানি না। এই কারণেই তো আমরা এই সতর্কতা খুবই অবলম্বন করছি, আর বারবার সরকারও বলে যাচ্ছে, সবকিছুই বলে যাচ্ছে। তারপরেও যে এক শ্রেণী আমরা তো দেখেছি আমাদের কর্ম এলাকাতেও বাচ্চা মেয়েদের উপর, 9 বছর 8 বছর মেয়েদের উপর ধর্ষণের চালাচ্ছে। কিছু কিছু তো পত্রিকায় আসছে, সবগুলো তো পত্রিকায় আসছে না। এই যে বেড়ে গেছে, এই যে এই বিকৃত মনে যাদের মানসিকতা আছে এই ধরনের মানুষের, এটা এত বেড়ে গেছে কেন সেটা আমাদের প্রত্যেকেরই প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে। এখন একটা নারী হয়তো বাইরে যেতে পারছে না, থানায় যেতে পারছে না, তার পাশে যে আগে যে একটা বিরাট একটা গোষ্ঠী এসে দাঁড়াতে পারতো তারা দাঁড়াতে পারছে না, সামাজিক ভাবে সে সহযোগিতা পাচ্ছে না।
এই দুর্বলতা নিয়েই কি এই লোকগুলো তারা নিজেদের নিরাপত্তার কথাও চিন্তা করছে না, আর আরেকজনকে তো ধ্বংস করে শেষ করেই দিচ্ছে। এইগুলো তো একটার পর একটা ঘটছে। এইগুলো কিন্তু একটা সুস্থ সমাজে থাকতে পারে না। আমরা যে সমাজ চাচ্ছিলাম, যে মনে করছি যে কোভিড আমাদের উপর এমন একটা আতঙ্ক সৃষ্টি করেছে যে আমরা সবাই কিন্তু আরো বেশি, যেটা আপনি ঠিক প্রথমেই বলেছেন, একটু দায়িত্ববান হব, একটু দায়িত্বশীল হব, কিন্তু এটা তো আমরা দেখছি যে এখন এটা হচ্ছে না। এগুলোর কারণ কেন ঘটছে, আর কেন এটা প্রতিকার হচ্ছে না, কেন এটা বাড়ছে, কেন, এগুলো আমাদের অবশ্যই প্রশ্ন তুলতে হবে। আমাদের প্রত্যেকেরই মতামত আছে, আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে এগুলোকে ডিল করার ব্যাপারে, এগুলোকে কিভাবে আমরা এটা দেখছি সেগুলোর ব্যাপারে, আর আমাদের নিজেদেরই কিছু মতামত আছে। কিন্তু আমার মনে হয় খুশি কবি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আমি আবারও অনেক প্রশ্ন নিয়ে আসবো। আমরা অ্যাডভোকেট সালমা আলী আপনার কাছে আসি। সেটি হচ্ছে, আমরা দেখেছি আমাদের সিলেটে যে ঘটনাটি ঘটেছে সেটি একেবারে বর্বরচিত, নৃশংস। আমরা দেখেছি খাগড়াছড়ির ঘটনা, আমরা সাভারেও দেখেছি। আসলে নারী অনেক সফট টার্গেট, আমরা সবসময় বলে থাকি, এবং সেই জায়গায় স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ, আমরা দেখেছি কোলের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত এই নৃশংসতার, সহিংসতার শিকার হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্তব্য কি? পেশি শক্তির ব্যবহার হচ্ছে এখানে, রাজনৈতিক কাঠামো এখানে যুক্ত হচ্ছে নানাভাবে। আপনার মূল্যায়ন কি থাকবে অ্যাডভোকেট সালমা আলী? ধন্যবাদ। আমি নতুন করে কিছু বলার নাই। আমরা একই কথা কিন্তু যখন একটা ঘটনা ঘটে আমরা বলি, তারপরে আবার ভুলে যাই। কিন্তু আমরা এটাকে অ্যাড্রেস করার জন্য যেই কাজগুলা করা উচিত সেই কাজগুলা করছি কিনা। আমরা জানি সংবিধানে আমাদের সমান অধিকার দেওয়া আছে নারী পুরুষ। এই মহামারীর সময় আমরা ঘরের ভিতরে ছিলাম, ঘরের ভিতরে কিন্তু অনেক নির্যাতনের শিকার হচ্ছে, যেটা খুশি কবির করছে। আমি মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বলতে চাই, আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ভিকটিম সাপোর্ট সেন্টারে কাজ করি। সেখানে থেকে অনেক ভিকটিম আমরা, এবং বাইরেও বিভিন্ন জায়গা থেকে ভিকটিম, রেপ ভিকটিম, যেগুলো পত্রিকায় আসে নাই, কিন্তু সে তাদেরকে উদ্ধার করে আমাদের শেল্টার হোমে রাখছি। অর্থাৎ এই বিষয়টা কিন্তু ভয়াবহ। কিন্তু সব থেকে বড়, আমরা একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তখন এই বিষয়গুলো নিয়ে কাজ করি। কিন্তু আমরা এই যে যারা আমরা 3 জন আছি এখানে, আরো আপনাদেরও অনেকে, যারা আমরা গত 30 বছর থেকে কাজ করছি, আমরা প্রথমে জানতাম আমাদের সংবিধানে যাই থাকুক আমাদের আইনগুলা নেই, আইনের প্রয়োগ নেই, এবং সেই বিষয়গুলো ছিল। আমরা 83-তে যখন যাই আমরা ভিয়েনাতে, তখন এই যে নারী নির্যাতন ইস্যুটা কিন্তু অ্যাড্রেস হলো। 95-এ আমরা কিন্তু 93-তে কিন্তু আমরা বেজিং এ যেয়ে দেখলাম যে আমাদের কিন্তু আইনগুলা ঠিক নেই, আইন প্রয়োজন। কিন্তু আজকে এই সময় দাঁড়িয়ে আমরা কি বলবি, আমাদের অনেক আইন আছে, সবই আছে, কিন্তু কেন এখন পর্যন্ত এই অবক্ষয়? তার প্রথম কারণ হলো আমরা একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যেই কাজটা করি, কিন্তু ঘটনা ঘটার আগে যার যে দায়িত্ব, এখন যদি আপনি এই সিলেটের এমসি কলেজে ধরি, এখন এখানে স্পেসিফিক একটা দলের ছাত্র সংগঠনের নাম আসছে, আমার এখন একটা প্রশ্ন কালকে আমাকে করা হয়েছিল, এদের কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট গাইডলাইনের ভিতরে এরা পড়ে কিনা। এখন আমার কথা, ছাত্র যদি হয়, তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, তুমি যদি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হও, তুমি এমসি কলেজের ছাত্র, তাহলে তুমি এই গাইডলাইনের ভিতরে কেন পড়বে না? অতএব এইটাও যেমন আমাদের সচেতনতা। কালকে যখন এই আলাপটা করছিলাম, কেউই কিন্তু বলতে পারে না সেক্সুয়াল হ্যারাসমেন্ট গাইডলাইন যেটা হয়েছে, যেটা কিন্তু একটা আইন, যতক্ষণ পর্যন্ত আইন না থাকবে, এটা কিন্তু প্রতিরোধের জন্য। তারপরের ঘটনা তো জানেন, সেই আমাদের একটা কিছু ঘটে যাওয়ার পরে কিন্তু অনেক সময় লাগে আসামি ধরতে, যদি তারা শক্তিশালী হয়, তারা যদি ছত্রছায়ায় থাকে সরকারি দলের, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন। কিন্তু সব থেকে বড়, এই ধর্ষণের মতন ঘটনা যারা ঘটায়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ধরে, তাদের গণসামাজিক, তাদের বিষয়টা নিয়ে অনেকবার বলা হয়েছে, গবেষণার কথা, অনেক কিছু। এগুলো কি কোনো আমাদের হয়েছে? এখানে কি আমাদের কোনো বিষয়ে একটা ঘটনা ঘটে যায়, অনেক কিছু বলে একটা আইন থাকলে হবে না? আইনের প্রতিরোধের যে জায়গাগুলা, আপনি যে ডোমেস্টিক, খুশি কবি বললো যে ঘরের ভিতরে যে এগুলা অপরাধ গুলা এখন ঘটেছে, এইগুলোর জন্য কিন্তু একটা আইন আছে। সেখানে কিন্তু নারী বান্ধব পরিবেশটার জন্য যেমন প্রত্যেক, এখন দেখেন যে সাভারের ঘটনাটা, এইরকম ঘটনায় কিন্তু মৃত্যুদণ্ড একটা কেস এখনো ঝুলছে। কিন্তু আসল
অপরাধীরা কিন্তু জানেই না ঘটনাটা, অপরাধীরা জানেই না তারা যে কোনো অপরাধ করে তারা পার পাবে না। এইটা কি করে আমাদেরকে, এটা কিন্তু আমরা এই দায়িত্ব থেকে আমরা কেউ পার পাই না, আমরা সবাই কিন্তু এটার জন্য দায়বদ্ধ। এবং সেখানে সরকারের যেমন একটা দায়বদ্ধ আছে, পুলিশের সেখানে সরকারি কাঠামোর একটা দায়বদ্ধ আছে, এখানে আমি সমাজে একজন আইনজীবী হিসাবে আমার দায়িত্ব আছে, আপনি মিডিয়ার লোক আছে। কিন্তু কিভাবে সমন্বয়ে আমরা কাজটা করব সেটাই কিন্তু বারবার শুধু কথার ভিতরে থাকে, বাস্তবে যে মানে কোনো ঘটনা ঘটলে আমরা অনেক বেশি উৎসাহী হই এবং তারপরে আবার ভুলে যাই। সাপোর্ট সারি নাই, প্রতিরোধে কি করব সেই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এবং সেটার কিন্তু অনেকগুলো ভালো ভালো জাজমেন্ট আছে যেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কিছু এসছে, কিন্তু সেইগুলাকে প্রয়োগ করার দায়িত্ব কিন্তু সবার আমাদের। সেই জায়গাটাই কিন্তু জি, অ্যাডভোকেট সালমা আলী, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে ফিরছি আমরা একটু পরে। আবার অ্যাডভোকেট এলিনা খান আপনার কাছে আসি। আমরা জানি যে আসলে এই নারীর প্রতি সহিংসতা বা ধর্ষণ বা এই সমস্ত মামলার ক্ষেত্রে কনভিকশন রেট খুবই কম, এবং তার পাশাপাশি আরেকটি বিষয় হয় যে আসলে যখন কেউ ধর্ষিত হন তার সামাজিক নিরাপত্তার ব্যাপারটি অনেক বড় করে আসে। আমরা হয়তো বড় ঘটনাগুলোতে দেখি মিডিয়া সাপোর্ট আছে, প্রশাসন সাপোর্ট করছে, কিন্তু ছোট ছোট অনেক ঘটনার ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি ভালনারেবল অবস্থায় থাকে, আর ধর্ষক সমাজে বুক ফুলিয়ে হাঁটে। এই বাস্তবতা চেঞ্জ না হলে বা পরিবর্তিত না হলে আমরা কি একটি ধর্ষণ মুক্ত, সামাজিক অবক্ষয় মুক্ত সমাজ কল্পনা করতে পারি কিনা? এখানে পেশি শক্তি আছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে। এলিনা খান। থ্যাংক ইউ। আমি একটু আপনার কোশ্চেনে অবশ্য উত্তর দিব, তার আগে আমি একটু বলতে চাই সামাজিক অপরাধ এবং প্রেক্ষাপটটা যদি আলোচনা করি, তো সেই জায়গা থেকে যদি একটু আলোচনা করি, সেই জায়গাটা একটু ভাবতে হবে আগে। দেশের রাষ্ট্র চালায় একটা সরকার, আর রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করে হচ্ছে সরকার। সেটা হচ্ছে নারীর নিরাপত্তা বিধানটা কিন্তু যদি ঠিক মতো না হয় তাহলে রাষ্ট্রের যে উন্নতি বা উন্নয়নের যে কাঠামো সেটা কিন্তু অনেকখানি পিছিয়ে যাবে। আমরা যে নারীর ক্ষমতায়ন বলছি, আমরা যেখানে বলছি নারীরা অনেক এগিয়ে গেছে, কারা এগিয়ে গেছে? প্রতিদিন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা নিরাপত্তাহীনতার মধ্যে শুধু ভুগছেই না, এখন বেঁধে রেখে একটা প্রতিষ্ঠান যেখানে আমরা মনে করি এই ছাত্ররা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অথচ তারাই সেই অন্যায়ের সাথে জড়াই গিয়েছে। এবং শুধু মানে সবচেয়ে কষ্টকর এবং দুঃখজনক যে একটা ঘরের মধ্যে রেখে তাকে বেঁধে রেখে কিন্তু রেপের মতো ঘটনা ঘটছে, অন্য ছাত্ররা কিন্তু বুঝতে পারে যে কোন একটা মহিলা আছে, তারা কিন্তু এগিয়ে আসতে পারছে না। তার মানে আমাদের কি মারাত্মক অবক্ষয় সমাজের মধ্যে ঘটে গেছে, যে অবক্ষয়ের ফসল একদিন হয়তো আমাদের মারাত্মক ভাবেই দিতে হবে। কারণ আপনি কিন্তু চিন্তা করেন, যে যুব সমাজ অন্যায়ের একটা বিরুদ্ধে মানে দাঁড়াবে, সেটা তার প্রতীক, তার সেটা আলো। আমরা যদি মুক্তিযুদ্ধ চিন্তা করি, আমরা যদি আরো আন্দোলন চিন্তা করি, সেটা কিন্তু তরুণ সমাজে কি এসছে, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আর সেই তরুণরা এখন এই অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছে। কোথায় দুর্নীতি নাই, কোথায় ধর্ষণ নাই, কোথায় মারপিট নাই, কোথায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট নাই, প্রত্যেকটা জায়গায় এরা রন্ধে রন্ধে আটকে গেছে। আমি যদি এই কাঠামোকে যদি ভাবি, তাহলে আমাদের দেখতে হবে যে সমাজের সুশাসনটা নাই, গণতন্ত্রের অভাব হয়ে গেছে। কারণ সুশাসন যদি থাকতো তাহলে একটা হলের মধ্যে একটা মহিলাকে ঢুকাইতে গেলে সেই জায়গায় আমরা জানি হলে গেটম্যান থাকে, আমরা জানি হলের মধ্যে কাউকে ঢুকাইতে গেলে লোকজন দেখে, হলের একটা প্রশাসনিক ব্যবস্থা আছে। সেই জায়গাগুলো থেকে তারা কি করেছিল? তারা তো করোনাকালীন সময়ে বিশেষ ব্যবস্থায় সেখানে থাকছিল, মানে দলীয় পদ পদবি ব্যবহার করে। হ্যাঁ, আমি তো শেষ করছি। যত দলীয় ওরা করছে দলীয় পদ, কিন্তু আমি বলছি যে এখানে গেটম্যান ছিল, তারা কিন্তু ইনফর্ম করলো না কেন? তার মানে কি প্রশাসন এখানে দুর্বল, প্রশাসন হাতের কিরানক। এখানে রাজনৈতিক কারণে যারা এখানে আসে তারা রাজনৈতিক কারণে আসে। রাজনৈতিক ব্যক্তি যখনই রাজনৈতিক মনোভাব সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দেশের মূল কাঠামোতে আঘাত করতে পারবো না, যে জায়গাতে আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি আজকে কত হাজার হাজার এই কয়টা রেপের ঘটনা আসছে, আপনি যদি সারা বাংলাদেশকে একবার যদি সার্ভে করেন তাহলে আপনি কল্পনা করতে পারবেন না কি ঘটেছে। এই যে মণিপুরি পাড়া যে মহিলা তার স্বামীর জন্য রক্ত কিনতার জন্য এসেছিল, সে তো রেপ হলো, তারপর সেই রেপ হওয়ার পর কি অবস্থা দাঁড়ালো, তার স্বামীর সামনে স্বামী যায়, র্যাবের মাধ্যমে তারা এখানে ধরা পড়লো। আমি এখানে বলতে চাই স্বচ্ছতা আনতে হবে, আইনের মধ্যে সুশাসনের যদি আইন আছে, আইনের সুশাসন হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এখানে দেখেন পুলিশ প্রশাসন আজকে একটা মেজর অবসরপ্রাপ্ত সিনিয়র সাহেব মারা যাওয়ার পর পুরো প্রশাসনই এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? এর আগে কি কেউ জানতো না? তারা কি বুঝতে পারতো না ওখানে কি মাদক ঘটেছে? আর এই মাদকই কিন্তু এই রেপের ঘটনার সর্বনাশের মূল জায়গা। এই মাদক যদি আমরা বন্ধ না করতে পারি, রেপের ঘটনা দিন দিন বাড়তেই থাকবে, দুর্নীতি বাড়তে থাকবে,
খারাপ জিনিসগুলো আসতেই থাকবে। সুতরাং মাদকের সাথে সাথে প্রতিরোধ করতে হবে। আর আরেকটা কথা বলি, আপনি কোভিড-19 এর কথা যেটা বলেন, আইনের কথা, যে কোভিড-19 আপনি বলছেন যে আমরা সব ঘরের মধ্যে ঢুকে গেছে আমাদের শাসন, ঘরের মধ্যে ঢোকার ফলে যে জিনিসটা এখানে এসছে সেটা হচ্ছে যে রিক্রিয়েশনটা নাই। আমরা যে এক সময় মাঠে যেতাম, রাগ হলে আমরা তো সিনেমা দেখতে যেতাম বা একটা মাঠে খেলতে যেতাম বা ঘুরতে যেতাম, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আর যারা খারাপ লোক তারা এই সুযোগটা গ্রহণ করছে, যাদেরকে আরো দেখতে পারতো না সেটাগুলো এখন চোখের সামনে তাদের ঘুরছে এবং সেগুলো তারা কাজ করছে, আর রাজনৈতিক দলের ছত্রছায়া করতেছে। এখন আমার যেটা বক্তব্য হলো যে রাজনৈতিক ছত্রছায়া যখন করছে, তো রাজনৈতিক দলেরই দায়িত্ব। শুধুমাত্র বললে হবে না যে বহিষ্কার করেছি, সাময়িকভাবে অবক্ষণ হলো, তাদেরকে সরাই দেবে কেন? তাদের ভিতরে শুদ্ধি অভিযান চলতে পারে না? তাদের মাসে মাসে তারা কি মনিটরিং করতে পারে না? স্বচ্ছতা জবাবদিহিতা আনতে পারে না? যদি না আনে তাহলে সেই দলেরই দায়িত্ব নিতে হবে এই রেপের যতগুলো ঘটনা ঘটেছে তার জবাবদিহিতা করতে, এবং সেই রেপের মামলাগুলো তাদেরকে প্রমাণ করার জন্য, আইনের বিচারে আনার জন্য তাদেরকে দায়িত্ব নিতে হবে, কারণ তারা রাষ্ট্রের সরকারে আছে। আমি আরেকটা কথা বলতে চাই, আইনের যে কথাগুলো বললেন, বিচার ব্যবস্থার যে প্রবলেম গুলো আছে সেটা হচ্ছে যে বিচারের দীর্ঘসূত্রিতা। তার মধ্যে বড় দীর্ঘসূত্রিতা, বিচার মানে বিচার হল আদালত শুধু না, আমাদের শুরুই হয় থানা থেকে। এই থানার থেকেই প্রথমে মামলার যে সমস্ত আলামত নষ্ট হওয়া থেকে শুরু করেন, বিচার ব্যবস্থার চার্জশিট দেওয়া থেকে শুরু করেন, আর অন্যান্য জিনিসগুলো, উইটনেস প্রোটেকশনের যে ব্যাপারটা আছে, যে আমরা যে সাক্ষী যেগুলো আছে তাদেরকে নিরাপত্তার যে ব্যবস্থা, আবার এই রেপ ঘটনার সাক্ষীগুলো পাওয়া যায় না, আবার সাক্ষীগুলো না পেলে পরে কোর্টে কি আপনার পারিপার্শ্বিক যে সাক্ষী সাক্ষ্য, সেখানে যে শক্তিশালী একটা যে আমাদের যে পিপি থাকবে তার পক্ষে দিবে, তারাও কিন্তু আসে না, কারণ দলীয় সমর্থনের লোক ইনভেস্টিগেশন অনেক কিন্তু দুর্বল হয় এই সমস্ত জায়গায়। এই শুধু ইনভেস্টিগেশন না, কোর্টেও দুর্বল হয়, কারণ পিপি কিন্তু ওই দলের লোকদেরকে সমর্থন করতে থাকে। জি, এই জায়গাগুলো থেকে আমাদের ভাবতে হবে, যদি আমরা না ভাবতে পারি, বুঝতে না পারি, তাহলে মারাত্মক একটা কিছুর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রিনা খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমরা আবারও আসবো। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসি। আমরা সামাজিক অপরাধ নিয়ে কথা বলছি, সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলছি, এবং অবক্ষয় নিয়ে কথা বলতে বলতে আমাদের ধর্ষণ, এমসি কলেজ, খাগড়াছড়ি এবং তার সঙ্গে সঙ্গে সাভার এবং সাম্প্রতিক বাংলাদেশের চিত্র নিয়ে আমরা কথা বলেছি। আপনি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের মতো বা কলেজের মতো পবিত্র জায়গায় যদি একটি নারী ধর্ষিত হয়, সেটি আসলে সবার জন্যই লজ্জার, অপমানের। সংগঠন এখানে বড় কথা নয়, এখানে অনেকগুলো বিষয় এসেছে। আমাদের সুশাসনের অভাব রয়েছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আছে, এই সমস্ত বিষয়গুলোকে মিলিয়ে আপনার কি বক্তব্য আছে ডক্টর মিজানুর রহমান? ধন্যবাদ শ্রাবণ। আমাদের একেবারে নারী নেতৃত্ব বলতে যেটা বুঝি বাংলাদেশের যারা খুব অগ্রসরমান, তাদের তিনজনই এখানে আছেন, তিনজনের বক্তব্য আমরা শুনলাম এবং যথার্থই বলেছেন। কিন্তু শ্রাবণ, আপনি প্রথমে যেটা শুরু করলেন যে এই কোভিড-19 এবং এটার কারণে যে মহামারীর কারণে সৃষ্ট যে বিপর্যয়, এর কারণে অনেকেরই প্রত্যাশা ছিল যে সমাজ বোধহয় বদলে যাবে, মানুষ বদলে যাবে, ভালো হয়ে যাবে। তো আমি শুরু থেকেই এইটার মানে বিপক্ষে বলছিলাম, আমি লিখেও বলছিলাম। কারণ দেখেন, এই কোভিড-19 মহামারীটা একটা বিপর্যয়, এটা কোনো বিপ্লব না। বিপর্যয় কোনো পরিবর্তন আনতে পারে না, বরং এটা যদি রুশ বিপ্লব বলেন, ফরাসি বিপ্লব বলেন, ওরকম যেটা সাংস্কৃতিক কালচারাল রিভলিউশন হইতো, তাহলে হয়তো পরিবর্তন আসতো। আর এটা হচ্ছে বিপর্যয়। আর যে কোনো বিপর্যয়ে সবচেয়ে আগে টার্গেট হয় নারী এবং শিশুরা। আপনি প্রাকৃতিক দুর্যোগ বলেন, যুদ্ধ বলেন, যেখানে মনে করেন দুর্যোগ, মানুষ সৃষ্ট এবং প্রকৃতি সৃষ্ট যে দুর্যোগ আসে, সেখানে সবচেয়ে নিপীড়নের বা নির্যাতনের শিকার হয় নারীরা। আমাদের এই যে টোটাল যে পুঁজিবাদী ব্যবস্থা, আর যে ব্যবস্থায় আমরাই তৈরি করছি এবং সেটা পুরুষরাই তৈরি করছি, এবং এই পুরুষ শাসিত বা পুরুষতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, এটার মধ্যে আপনি পরিবর্তন আশা করবেন না। এই জন্য কারণ আবারও এই পুরুষরাই ক্ষমতা দেখবে এবং পুরুষরা তাদের মতো করেই হয়তো এই সমাজটাকে আবার এই করোনার পরেও আবার সেভাবে সাজাবে। কারণ তাদের নিজের স্বার্থে, নিজের যেভাবে আধিপত্য নারীর উপর, দুর্বলের উপর, শিশুর উপর যেভাবে তারা করে আসছিল, সেটাকে টিকিয়ে রাখার জন্য নতুন সমাজে ওইরকম একটা ব্যবস্থা তারা রাখবে। যদি না আমরা একটা সবাই মিলে একটা জাগরণ, একটা কালচারাল রিভলিউশনের মতো কিছু করতে না পারি, যে নারী এবং পুরুষ এই ভেদাভেদ অথবা দুর্বল এবং সবল, এটাকে ভেদাভেদ ভুলে যদি আমরা সমতা, সাম্য এবং মাতৃত্ব যে কথাগুলো বলি, এইগুলো যদি আমরা সমাজের জাগরণ হিসেবে আনতে না পারি, তাহলে এই আলোচনাগুলো করে আমরা খুব একটা বেশি সুবিধা করতে পারবো না। আর আপনি যেটা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের একজন দায়িত্ববান ব্যক্তি হিসাবে, কারণ আমি অনেকদিন যাবত এই প্রশাসনের সাথে জড়িত, দেখেন এই ধর্ষণের যে ঘটনাটা ঘটছে, এই যে ৩-৪টা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যে ধর্ষিত, সেই মজনু কিন্তু কোনো দলেরও ছাত্র না, ছাত্রও ছিল না। রাঙামাটি যারা ছিল তারা কিন্তু
ডাকাত দল, এবং রক্ত আনার জন্য যাকে স্বামী রক্ত আনতে গেছে দোষিত, সেও কোনো ছাত্র না। সেগুলোকে আমরা একভাবে দেখি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এই ছাত্ররা যখন ইনভলভ হয় এইসব কাজে, যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এমসি কলেজ শতাব্দী প্রাচীন পুরানো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে বন্ধ অবস্থায়, যেখানে হল হোস্টেল বন্ধ, সবকিছু বন্ধ, এরিন আপা যেটা বললেন, ওখানে অন্য কোনো ছাত্র থাকতো না, একটা বিশেষ রুমে কয়েকজন ছাত্র থাকতো, এবং অন্য যে তাদের চিৎকার শুনে যে কেউ এসে সাহায্য করবে সেরকম কোনো সুযোগও ছিল না, কারণ পুরো হোস্টেলটা খালি ছিল। এবং এই সুযোগটা এই দুর্বৃত্তরা আমি মনে করি নিয়েছে। এইটা আমি মনে করি অন্যগুলোর সাথে মিলিয়ে দেখার দরকার নেই এটাকে, বিশেষ করে এমসি কলেজের যে ঘটনাটা, এটার মনে হয় কঠোর। স্যার, আরেকটি বিষয় এখানে আলোচনায় এসেছে, আসলে ছাত্র সংগঠনগুলোর ভেতরে ছাত্রদের উপরে নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটি আছে এবং সেখানে শুদ্ধ অভিযানের যে ব্যাপারটি আছে, সেটি কতটুকু উপস্থিত আছে বলে আপনি মনে করেন? আপনি নিজে একজন পলিটিক্যাল রাজনীতি সচেতন মানুষ, এবং আপনি এই জায়গা থেকে আপনার বক্তব্যটি জানতে চাই আমরা। আমি যেটা বলছি, ছাত্রদের ব্যাপারটা তো আমি বলছি কঠোর হস্তে দমন করতে হবে, কিন্তু যেটা অনেকেই আমাদের সালমা আপা বা খুশি আপার বক্তব্য থেকে আসছে, এখন যে অবস্থা হচ্ছে, মানুষ অবরুদ্ধ, মানুষের আয় কমে গেছে, মানুষের মোবাইলিটি কমে গেছে, ইত্যাদি বহু কারণে যখন বিক্ষুব্ধ, তখন এটা বলে ট্রান্সপোর্ট অ্যাগ্রেশন, ট্রান্সপোর্ট। সে যখন অন্য কোনো কিছুর উপর তার ক্ষোভটা জানতে পারে না, তখন সবচেয়ে দুর্বল যেটা পায় শিশু অথবা নারী, এটা এগুলো নিয়ে অনেক সোশ্যোলজিক্যাল এক্সপ্লেনেশন আছে। সেটা সমস্যাটা কিন্তু আমাদের দেশে এটা এই সংকটকালে অনেক বেড়ে গেছে, এবং যেটা আমরা খবর পাচ্ছি, খুশিয়াবত গ্রামে গঞ্জের কথা বললেন যে ঘটনা এখন বাড়ছে, কিন্তু শহরে আমার মনে হয় আরো বেশি বাড়ছে, কারণ শহরে আরো বদ্ধ পরিবেশ হওয়ার কারণে এই ট্রান্সপোর্ট অ্যাগ্রেশনের যে ব্যাপারটা, যে লোক হয়তো বড় বস অফিসে গিয়ে অনেককে ঝাড়ি ঝুড়ি দিত, অনেককে ধমক দিত, এখন আর কাউকে পারতেছে না। তার ডক্টর মিজানুর রহমান, ঘুরে ফিরে কিন্তু একটি প্রসঙ্গ আসে, ক্ষমতাবান, ক্ষমতাসীন এবং তার সঙ্গে সঙ্গে তার ছাত্র সংগঠন। এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কি? আবারও বলছি, অত্যন্ত এখন তো যারা এইসব অপরাধগুলো করে, দুর্নীতি আলাদাভাবে বা যদি বলেন, বিশেষ করে এই ক্রাইমটা, ধর্ষণের মতন যে ব্যাপারটা, এটা যখন করে, তখন তারা কিছু না কিছু একটা ক্ষমতা, তাদের অস্ত্র থাকে অথবা তাদের পাওয়ার থাকে, এবং সেই পাওয়ারের আধার হচ্ছে ক্ষমতাসীন দলের সাথে একটা নৈকট্য অথবা পরিচিতি। আপনি জানেন এই এমসি কলেজে গত 12 বছর যাবত ছাত্রলীগের কোনো কমিটি নাই। 12 বছর, ফর দ্য লাস্ট 12 ইয়ার্স ওখানে ছাত্রলীগ বলতে কিছু নাই। এখন ছাত্রলীগ বললে এটা ক্ষমতা, দাপট এবং অন্যরা ভয় পায়, পুলিশে ভয় পায়, এটা হচ্ছে ব্যবহার করে এই জিনিসটা, কারণ ওখানে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের কোনো কমিটি নেই। ডক্টর মিজানুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা খুশি কবিরের মন্তব্য নিতে চাই মিজানুর রহমানের বক্তব্যের প্রেক্ষাপটে। খুশি কবির, আপনি কি বলতে চান এই প্রশ্নে? জি, আমি যেটা বলতে চাই, একটা জিনিস যেটা স্পষ্ট আসছে, ক্ষমতাবান এবং ক্ষমতাহীন। হ্যাঁ, তা এখন যারা এই ঘটনাগুলো, অঘটনগুলো ঘটাচ্ছে, এই ধরনের যে একেবারে মানে এটা হলো যে আসলে এই ধরনের অবস্থা যেটা ঘটাচ্ছে, সেটা একেবারে মানে এটা তো ঘটনা বললে, এটা আসলে বিকৃত মানসিকতা, বিকৃত মানসিকতা শুধু না, এটা একটা ক্রাইম, এটা একটা বড় ক্রাইম। না, বললাম এটা একটা বড় ক্রাইম। তো এই ক্রাইম গুলো ঘটছে এই কারণে, সেটা আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে শুধু ক্ষমতাসীন দলের থাকার জন্য শুধু আমরা, লিনা যেটা বলছে দলকেও দায়িত্ব নিতে হবে, অবশ্যই দলকে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমি নিজে দেখছি, যেহেতু আমি বিভিন্ন জায়গায় যাই আর বিভিন্ন জায়গায় সবাই ফোন করে, সালমাকেও ফোন করে, সবাইকেই ফোন করে, আমরা যোগাযোগ করছি, সেখানে যেটা হচ্ছে যে যারা যারা এই দায়িত্ব পালন করার কথা, পুলিশ প্রশাসন অথবা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন যেগুলো আছে, তারা কিন্তু এই যে মাঠে ঘাটে, কলেজে, বিশ্ববিদ্যালয়ের যে সকল মানে লীগ হোক বা দল হোক, যে দল যে যারাই ক্ষমতায় থাকুক না কেন, তাদের যখন তারা ক্যাডার থাকে, তাদের উপর যখন নেতারা নির্ভর করে যে তাদের জন্য লোক নিয়ে আসবে, তাদের জন্য তারা কাজ করবে, তখন কিন্তু এমপি বা মন্ত্রী ফোন করলে ওই কাজটা হয় না, যেটা এদের কাছে তারা সরাসরি জড়িত। আমি তো দেখি, যদি থানায় যান, আপনি দেখবেন থানায় কারা বসে আছে পুলিশের সামনে, এটা কোনো বড় নেতা বসে থাকছে না, এই যে এই ছাত্রগুলোই বসে থাকে, এবং এদের সাথে যে যোগসূত্র আছে, যে কারণে পুলিশ
ধরলেও কিছু হয় না। ইভেন কোর্টে মামলা যেটা হয় সেটার মধ্যে অনেক দুর্বলতা আছে, যেটা সালমা আর এলিনা দুজনই বলবে, সেগুলোতে আছে। জি, কিন্তু খুশি করে রায় আমাদের পাওয়ার বিরতি নেবার পরেও- সময় হয়েছে আমি just প্রথমবারের মতো। এক আপনার মিনিট শেষ আমি বাক্যটি। করে নিই। জি। না, আমি জাস্ট শেষ বাক্য, যেটা হচ্ছে তারা কোর্টের রায় পাওয়ার পরেও তাদেরকে ধরা হয় না, চোখের সামনে ঘুরলেও তাদেরকে ধরা হয় না। এইগুলো কারণ হচ্ছে যে তারা যে যোগসূত্র আর যে সম্পর্কটা ঘটিয়েছে, সেই সম্পর্কটা এমন মানে শক্ত আর এক শক্তিশালী যে এইটাকে ভাঙা মনে হয় এটা দলের দরকার, সরকারের দরকার, আমাদের দরকার, সবার দরকার। এখন আমরা জি। যদি মনে করি আমরা ভয় পেয়ে জি, খুশি মুখ কবির, খুলবো আপনাকে না, ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে বিরতি পরে ফিরবো আমরা আবারও। আসলে আমরা যে আলোচনা থেকে পেলাম যে একটি অশুভ আতাত নারীর প্রতি সহিংসতা, সামাজিক অপরাধী সবকিছুর জন্য দায়ী, এবং সে প্রসঙ্গে আমাদের করণীয় কি আছে সেটা নিয়ে বিরতি পরে এসে কথা বলবো। আমাদের সঙ্গে থাকবে, নিশ্চয়ই ছোট্ট একটা বিরতি, ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছি সামাজিক অপরাধের প্রসঙ্গ নিয়ে। আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা প্রসঙ্গ নিয়ে বিরতির আগে কথা বলছিলাম। আমরা অ্যাডভোকেট সালমা আলী আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিরতির পরে আমরা যে সমস্ত প্রসঙ্গে কথা বলেছি সেখানে একটি বিষয় আছে ক্ষমতাসীন, ক্ষমতাহীন এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পেশিশক্তি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, এই সমস্ত প্রসঙ্গে কথা হয়েছে। আরেকটি বিষয় আলোচনা হওয়া উচিত কিনা, আসলে আমরা দেখেছি কনভিকশন রেটটি অনেক কম এই সমস্ত মামলার ক্ষেত্রে, এবং তার পাশাপাশি ধর্ষক অনেক ক্ষেত্রে সমাজে পুরস্কৃত হয়, এবং সমাজের আসলে এই কাঠামোতেই সমাজ অনেকদিন ধরে চলছে। এই জায়গায় দাঁড়িয়ে নারীর প্রতি সহিংসতা রোধ করা, সামাজিক অপরাধ দূর করার যে স্বপ্ন আমরা দেখছি, সেটি কতটুকু বাস্তবায়ন সম্ভব? আপনার কি পরামর্শ আছে অ্যাডভোকেট সালমা আলী? আমার ধন্যবাদ। আমার মনে হয় না নতুন করে আমাদের আর কিছুই বলার আছে। আমরা এখন পর্যন্ত যেটা আমার মনে হয় আলোচনার ভিতরে এসে গেছিল, পুরুষতান্ত্রিক মানসিকতা, সমাজ ব্যবস্থা এবং ধর্ষণের মতন ঘটনাগুলা, সেটা কিন্তু সব থেকে যেটা আমি সবসময় বলি যে এই যেটা আজকেও আলোচনার ভিতরে এসছে, যে পাওয়ার, আমার হাতে পাওয়ার, আমার হাতে শক্তি, আমি যা খুশি তাই করব। এই রেপিসটা কিন্তু একটা বিরাট, এটা কিন্তু আমাদের সমাজে বিশেষ করে এই সাউথ এশিয়াতে আমরা কিন্তু অনেক দেখতে পারি। এটা একটা বিষয়। এবং আরেকটা হলো যে স্যাডিস্টটা, যে মানে একটা বিকৃত রুচি, এবং সেগুলা পর্নোগ্রাফির সঙ্গে অন্যান্য অনেক কিছু জড়িত আছে, যার জন্য এখন কিন্তু এই বিষয়গুলা কিন্তু অনেক বেড়ে গেছে। এবং এই মহামারীর সময় কিন্তু আরো বেশি তারা, এখন তো আবার লোকজন বের হয়েছে। অতএব এই বিষয়গুলা কিন্তু আছে, কিন্তু এইগুলা অ্যাড্রেস করার জন্য আমাদের যে বিষয়গুলো এখন এই যে আমাদের যে পর্নোগ্রাফি গুলা, এই বিষয়গুলা যে আছে, সেটা নিয়ে সেভাবে কিন্তু কাজ হচ্ছে না। এখন যে পলিটিক্যাল লিডাররা, পলিটিক্যাল পার্টিগুলা তাদের কাজগুলাকে নিয়ে বারবার কিন্তু আমরা এই কথাগুলা বলি, কিন্তু সেখানে কি সেইভাবে তাদের নারীদের অবস্থানটা, সেখানে যে নারীরা আছে তারা কতটা এই কথাগুলা বলছে সে বিষয়। এখন আরেকটা সব থেকে বড়, যে আমরা বারবার একজন আইনজীবী হিসাবে আমরা বলি যে আমাদের আইন কেন থাকা দরকার, আইনটা থাকা দরকার অপরাধকে কমিয়ে আনার জন্য, আইনটা থাকা দরকার শাস্তির জন্য। আপনি দেখেন ধর্ষণের মতন মামলাগুলা অনেকগুলা কেস আমাদের কাছে আছে, এখন পর্যন্ত একটা কেসও হয়, একটা হয় না। জি, সালমা আলী, আমাদের সময় শেষের দিকে, আপনার শেষ বাক্যটি। আমার এই জন্য মনে হয় সব থেকে বড় যে আইনের যে প্রয়োগটা, এর জন্য প্রত্যেকের যেমন একটা দায়িত্ব আছে, সেই এবং আইনের এখানে স্পিডি ট্রায়াল, ইনভেস্টিগেশনটা যেমন একটা সময় মতন হবে, এবং সেটা প্রতিটা কার্য দিবসে হয়ে শেষ হবে, তাহলে আমরা একটা ভালো জাজমেন্টে পাবো। একটা জি, সালমা আলী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় শেষের দিকে আমরা এলিনা খানের কাছে একটু আসতে চাই। আসলে আমরা জানি আমাদের শক্ত একটি আইন আছে, এবং সেই আইনের পরেও আইনের প্রয়োগ নিয়ে নানা রকম প্রশ্ন আছে। এত বড় একটি আইন থাকার পরেও কেন সহিংসতা কমাতে পারি না আমরা? এলিনা খান। আমি মনে করি যে আমাদের নারী শিশু নির্যাতন দমন আদালত একটা সেপারেট আদালত, সেটা ঠিক আছে, কিন্তু সেখানে এত মামলার হারে জর্জরিত, তো সেখান থেকে আবার একটু আলাদা করে শুধুমাত্র ধর্ষণের জন্য একটা কোর্ট হওয়া উচিত, যাতে শুধুমাত্র ধর্ষণের মামলাগুলোই সেই নারী শিশু নির্যাতনের আন্ডারেই হবে, কিন্তু কোর্টটাকে আরেকটা সেপারেট করে নিয়ে, কোর্ট সেপারেট আইন ঠিক আছে করে শুধু রেপের মামলাগুলো যদি দ্রুত নিষ্পত্তি করা যায়, তাহলে আমরা সেই জায়গাতে পাবো। শুধু সেটা করলে হবে না, এখানে আয়োগকে ইনশিওর করতে হবে যে সাক্ষী আনার দায়িত্ব কিন্তু আয়োর, আমাদের আইন অনুযায়ী। কিন্তু আমরা কোনো সাক্ষী আনতে পারি না, কারণ আয়ো সেই দায়িত্বটা পালন করে না, বলে বাদীকে স্টেট অর্থাৎ রাষ্ট্রের দায়িত্বটা কিন্তু পুলিশ করে না। সেই জন্য আমি একটা কথা একদম একটা বড় লাইনে বলতে চাই,
থানা হচ্ছে একটা এলাকার সমস্ত খারাপ লোক সম্পর্কে সমস্ত কিছু জানে। থানার ওসি কে মনিটরিং এবং ট্রান্সপারেন্সির ভিতরে নিয়ে আসতে হবে যে ওই এলাকার যদি রেপের ঘটনা ঘটে থাকে তাহলে সে কি করেছিল তাকে জবাবদিহি করতে হবে। সে জানতো একই সঙ্গে ওখানকার যে পলিটিক্যাল লিডার আছে, কাউন্সিলর আছে, বা যারা অবস্থান করছে নেতৃত্ব নিয়ে ওখানে, তাদেরকে তো একটা অ্যাকাউন্টেবিলিটির ভিতরে নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এদেরকে না নিয়ে আসতে পারবো তো কোনো স্বচ্ছতা জবাবদার মধ্যে এবং একই সঙ্গে আপনার মূল্যবোধ নৈতিকতাটা ফেরত না আসতে পারবো, তাহলে আমরা যে বলতেই থাকবো আর এই ঘটনাগুলো ঘটতে থাকবে। এটা আনার জন্য দুটো জিনিসই দরকার, কোর্ট আলাদা করে দ্রুত মামলা নিষ্পত্তি করা, আর ওই এলাকা ভিত্তিক থানা, রাজনৈতিক দল এবং স্বচ্ছতা না নিয়ে আসলে এটা কোনো ঠিক হবে না। আমার একটা মতামত এবং দাবি এটা। জি, এলিনা খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ডক্টর মিজানুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা অনেক প্রসঙ্গে কথা বলেছি, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের সদিচ্ছা অনেক ক্ষেত্রে আছে, কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বাস্তবতার সঙ্গে ইচ্ছার আসলে মিল অমিলের অনেক বড় একটি ব্যবধান তৈরি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা একটি সামাজিক অপরাধ মুক্ত বলবো না, সামাজিক অপরাধ কম সমাজ এবং নারীর প্রতি সহিংসতাহীন সমাজের স্বপ্ন দেখছি, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতাগুলো কিভাবে দূর করতে পারি আমরা? আমি প্রথমে বলবো এটা যে একটু সামাজিক সমস্যা এবং সেটাকে সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। আর এর সাথে রাজনৈতিক সম্পৃক্ততা যেহেতু আসে, কারণ রাজনীতি হচ্ছে ক্ষমতা দেখানোর জন্য একটা বড় একটা সোর্স। তো সেটার যদি রাজনৈতিক ভাবে যদি তাদেরকে ডিসম্যান্ডেল করা যায়, অর্থাৎ রাজনৈতিক ভাবে যদি তাদেরকে যদি আলাদা করে দেওয়া যায়, বিচ্ছিন্ন করে দেওয়া যায় ক্ষমতা থেকে, তাহলে ক্ষমতার দাপট দেখিয়ে যারা এগুলো করছে সেটার থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর এলিনা আপা যেটা বলছেন যথার্থই, আসলে বিচার দেখেন আজকে দেখেন স্কলে দেখাচ্ছে আপনাদের যে ফরিদপুরে এই সেম মামলায় একজনকে যাবজ্জীবন, প্রত্যেকদিনে 1-2 জন যাবজ্জীবন কিন্তু হচ্ছে। কিন্তু আমি মনে করি এগুলো প্রথমে ঘটনাটা ঘটলে যেভাবে প্রচার পায়, আর এই বিচারগুলো যদি ওইভাবে ফলো আপ হতো এবং সবাই কাছে মেসেজটা দেওয়া যেত শাস্তি হচ্ছে, এবং শাস্তিটা যদি আরো দ্রুত দেওয়া যেত, যেটা এলিনা আপা বললেন সেটা। আপনি থানার কথা যদি আসে, থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে সাধারণত সে এইটাই তার শেষ প্রমোশন, এরা কিন্তু আর উপরের দিকে উঠতে পারে না। এখানে বোধহয় সাইকোলজি কাজ করে, আমার তো চাকরি প্রায় শেষ হয়ে আছে, অতএব আমি যেভাবে পারি যা কিছু করি নেই। সেই ক্ষেত্রে আমি মনে করি জুনিয়র না, মানে নতুন যে ক্যাডার সার্ভিসের যে বিসিএস, এখন প্রচুর পুলিশে অত্যন্ত মেধাবী ছাত্ররা যাচ্ছে, যাদের চাকরির ক্যারিয়ারটা যদি আপনি থানায় শুরু করে দেওয়া যায়, তাহলে অন্তত একজন করে যদি আমরা ক্যাডার সার্ভিসের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ভালো ছাত্রকে যদি ওই জায়গায় দিতে পারি, যেহেতু তার একটা পরবর্তী বিশাল ক্যারিয়ার বাকি আছে, সেই জন্য আমি মনে করি থানার মধ্যে পরিবর্তন আসবে। কারণ এই দারোগা সাহেবরা বা ওসি সাহেবরা এটা মনে করে তাদের চাকরি প্রায় শেষ হয়ে আসছে, দাদার উপর দিকে প্রমোশন হয় না, আর নাইলে করেন যে ওদেরও প্রমোশন হবে, চাকরি অনেক দূর যেতে হবে। এটা যদি তাদের টার্মিনাল পয়েন্ট মনে করে, এখানে কিন্তু অপরাধ করার প্রবণতা কিছু পুলিশের এই ওসি বা নিম্ন পর্যায়ের যে কর্মকর্তা আছে তাদের মধ্যে আসার সম্ভাবনা আছে। একটা করতে পারেন যে তাদেরও। স্যার, আপনার শেষ বাক্যটি জানতে চাই, আমাদের সময় শেষের দিকে স্যার। আমি মনে করি যে রাজনৈতিক ভাবে এটাকে সচেতনতা সৃষ্টি করা এবং রাজনৈতিক ভাবে এটাকে ঘৃণা করার এই সংস্কৃতিটা আমাদের ডেভেলপ করতে হবে, তাইলে এর থেকে পরিত্রাণ পেতে পারে। জি, ডক্টর মিজান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু খুশি কবির আপনার কাছে একটু আসতে চাই। আমরা অনেকগুলো প্রসঙ্গে কথা বলেছি, আমরা ক্ষমতাহীন এবং ক্ষমতাসীনদের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলেছি। সমাজের মধ্যে পার্থক্য যতক্ষণ থাকবে এবং মাঝখানে দাঁড়িয়ে কেউ সমঝোতা করতে পারবে না, ঠিক ততদিন পর্যন্ত আমাদের সমাজকে এরকম অপরাধমুক্ত হবে কিনা, এবং আমরা যে কথাগুলো বলছি সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত আলোচনা। খুশি কবির। খুব সহজে আমি একটা কথা খালি বলবো, ডক্টর মিজানকে ওনাকে সম্মান রেখেই বলছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের মধ্যেও কিন্তু এই ধরনের অপরাধ ঘটতে থাকে। তো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হলেই যে সে ওসি হলে সে ঠিক হবে সেটা না, কারণ সে তো ওখানে করে আসছে। আমি সংক্ষেপে দু একটা জিনিস বলবো। একটা হচ্ছে যে আমাদের দেশে যে বিষয়টা আছে যে ক্ষমতাসীন আর ক্ষমতাহীন, তার মধ্যে পিতৃতন্ত্র এটা শুধু শ্রেণী না, এটা শুধু ক্ষমতাবান মানে রাজনৈতিক ভাবে না, অর্থনৈতিক ভাবে না, কিন্তু এটা লিঙ্গগত ভাবে একজন পিতৃতান্ত্রিক মানসিকতা পরিবর্তন আমাদের করতে হবে। এটা কিভাবে করতে হবে আমাদেরকে দেখতে লাগবে। সমাজে সংগঠন সঠিকভাবে করতে হবে যেন সমাজ মানুষের, নারীদের পাশে এসে দাঁড়ায়। আমাকে কি করতে হবে, আমাদের প্রশাসনের মধ্যে জবাবদিহিতা জনগণের কাছে নিয়ে আসতে হবে। আমাদের এখন প্রশাসন জবাবদিহিতা জনগণের কাছে না, তাদের জবাবদিহিতা ভিন্ন একটা জায়গায় চলে গেছে। ইভেন তাদের ওই যে লাইন অফ চেইন অফ কমান্ড সেটা মধ্যেও নাই। এই আবার ফিরে আনতে হবে একটা সুশাসনের ব্যবস্থা,
আমাদের প্রত্যেকটা জায়গায় নিয়ে আসতে হবে। এটা না নিয়ে আসা পর্যন্ত হবে না, বিচার ব্যবস্থায়ও আনতে হবে, এবং এইগুলো না নিয়ে এসে এবং না নিয়ে আসা পর্যন্ত অপরাধ বন্ধ হবে না। আমাদের টোটাল মানসিকতা পরিবর্তন করার জন্য, চিন্তার পরিবর্তন করার জন্য, নারীকে পণ্য হিসাবে, নারী ধর্ষণের শিকার যে ধরনের, ইভেন ধর্মীয় ওয়াজ যেটা এটা ধর্মের অংশ না কেন, ধর্মীয় ওয়াজে যেভাবে নারী বিদ্বেষী বক্তব্য রাখে সেইগুলো বন্ধ করাতে হবে, কেন এটা কোনো ধর্ম এটা শেখাচ্ছে না। জি, খুশি আমার মনে কবি। হয় আমাদের পরিবর্তন করাটা সবচেয়ে বড় কথা। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 1 মিনিট সময় আমাদের হাতে আছে, আমরা সালমা আলী এবং ইলেনা খানকে দিয়ে আলোচনা শেষ করতে চাই। সালমা আলী, আপনার শেষ বক্তব্য 30 সেকেন্ডে, আপনি কি বলতে চান এই প্রসঙ্গে? আমার কথা, আমরা যে বিষয়টা, যে বাল্য বিবাহের মতন বিষয়গুলোকে বন্ধ করে, যেটা আমরা বারবার করেছি, সেখানে নারীর বা এম্পাওয়ারমেন্টটা, যেখানে আমরা ক্ষমতার বিষয়টাকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে, এবং নারীর ক্ষমতা সেখানে যদি ঘরের ভিতরে নারীর ক্ষমতাটা সেখানে বাড়ে, এবং স্পেসিফিক সেইভাবে যদি তাদেরকে সেই সম্মানটা যেটা আমার সংবিধান কেছে সেটা যদি করতে পারি, এবং সেখানে এসে স্পেসিফিক অ্যাক্সেস টু জাস্টিস, এই কথাটা আমি সবসময় বলি, সেটা পাওয়ার জন্য যেই যে নারীকে কেন্দ্রবিন্দুতে রেখে একটা বলয়ের ভিতরে তৈরি করতে হবে। জি, সালমা আলী, আপনাকে ধন্যবাদ। আমরা ইলেনা খান, আপনার শেষ বক্তব্য কি এই প্রসঙ্গে? ইলেনা আমার খান, শেষ ঠিক আছে। আপনার বক্তব্যটি মিউট হয়ে যাচ্ছে। ইলেনা খান, আপনি একটু আপনার বক্তব্যটি শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিন। হ্যাঁ, আনমিউট করেছে। আমি বলছি যে আমরা যদি একটা সুশাসন এবং শক্তিশালী গণতন্ত্র রাষ্ট্র তৈরি করতে চাই, তাহলে পারি নারীর নিরাপত্তা আসবে, এবং নারী নিরাপত্তা বিধানের জন্য অবশ্যই সুশাসন এবং শক্তিশালী গণতন্ত্র দেশের খুব প্রয়োজন। নারী কখনো আগাতে পারবে না। ইলেনা খান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং 4 জনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকে শেষ করছি, কালকে অন্য কোনো প্রসঙ্গে আবার দেখা হবে। শুভরাত সবাইকে।